হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি শীজ অ্যান্ড আই এম প্রীতি। এতদিন তোমরা শুনেছো আমার গল্প, অনেক রকম গল্প, আমার লাইফের সব কিছু শুনে নিয়েছো তোমরা এখন। তো আজকে মাদার্স ডে অ্যান্ড আজকে আমি খুব স্পেশাল একটা গেস্ট নিয়ে এসেছি আমার প্রথম পডকাস্টে। তো হ্যাঁ, পডকাস্ট আমি এখনো শুরু করিনি, কিন্তু যদি এই ভিডিওটাই তোমরা ভালোবাসা দাও অ্যান্ড তোমরা যদি দেখতে চাও আরও ইন্সপায়ারিং উইমেনদের গল্প, ডেফিনেটলি আই উইল স্টার্ট আ পডকাস্ট ইফ ইউ ওয়ান্ট। তো আজকে আমি যাকে এনেছি তিনি হলো আমার মা। আমার মায়ের ফুল নেম হচ্ছে রমা সরকার, তার আগে ছিল রমা সাহা। তো আজকে মায়ের গল্প শুনবো, আমরা মায়ের ব্যাপারে সবকিছু শুনবো। অ্যান্ড তোমরাও বুঝতে পারবে আমার আইডিওলজি বা আমি যে কথাগুলো বলি, তোমরা যে আমাকে এত বলো, সেইটা আমি কোথা থেকে পেয়েছি। তো আমিও হয়তো অনেক কিছু নতুন জানবো মায়ের লাইফে। তো শুরু করা যাক। মা, থ্যাংক ইউ সো মাচ আমার পডকাস্টে আসার জন্য আর রাজি হওয়ার জন্য, নিজ জীবনের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো শুরু করা যাক, চলো। তো আমরা শুরু করব তোমার ছোটবেলা নিয়ে। তো তুমি একটু বলো যে তোমার ছোটবেলাটা কিরকম ছিল। আমার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না, কিন্তু আমি বাবা মায়ের খুবই ভালোবাসা পেয়েছি। মেজো হলেও সবাই শুনেছি যে বড় আর ছোটদেরকে মা বাবারা বেশি ভালোবাসে, কিন্তু আমি আমার বাবার খুবই খুবই প্রিয় ছিলাম। বাবা আমাকেই বেশি ভালোবাসতেন। এবার কি হচ্ছে, বাবা বাইরে থেকে কিছু জিনিস কিনে আনতেন, এসে কি করতেন যে আমার নাম ধরে ডাক, বলতে আয় তোকে দেবো এটা। আর মা খুব বকা দিতেন, বলতেন যে তোমার আরো দুটো ছোট আছে ওরা, তুমি কেন ওদেরকে দাও না? বলো ও তো একা খাবে না, ভাগ করেই খাবে। তা ওকে দিলেই বা ক্ষতি কি? মানে বাবার সাথে ছিল আমার সম্পর্কটা এরকম। আর পারিবারিক সম্পর্কের কথা যদি বলি, আমরা 6 ভাই বোন। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সেই সময়ে 6 ভাই বোনকে মানুষ করা বাবার পক্ষে একটু টাফই ছিল। সেই জন্য আমার বড়দা বড়দি খুব একটা পড়াশোনা হয়নি, কিন্তু তারপরের 4 ভাই বোন আমরা খুবই স্ট্রাগল করে পড়াশোনা করেছি। মানে স্ট্রাগল বলতে কি আর বলবো, যে স্ট্রাগল বলা যাবে না। আজকালকার ছেলে মেয়েদের বলতে গেলে বলবে যে তোমরা আমাদেরকে গল্প শোনাচ্ছ, কিন্তু এমন হয়েছে আমরা একটা হেরিকেনের আলোয় 4 ভাই বোন পড়াশোনা করেছি। পড়াশোনা করতে গিয়ে ঝামেলা হয়েছে, কারণ হেরিকেনে তো দুটো দিক থাকে। তো এবার যার দিকে ওটা পড়তো আলো কম, এবার সে এবার ঝামেলা করতে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিত, মানে এরকম। কিন্তু আমরা মানে যা কিছু হয়েছে সবাই সব কিছু মিলে ভাগ করে নিয়েছি। যেমন কোনো দিন যদি কোনো কিছু আমরা অল্প কিছু জিনিস পেয়েছি, সেটা কিন্তু আমরা কখনো কেউ একা খেয়ে নিইনি। সবাই আমরা সকলে 4 জন 6 ভাই বোন মিলেই আমরা খেয়েছি, এরকম ছিল। তারপরে তো দিদির বিয়ে হয়ে দিদি শ্বশুর বাড়ি চলে গেল। এবার আমরা থাকলাম 5 ভাই বোন। এবার বড়দা বাইরে কাজ করতেন। বড়দাকে হয়তো বন্ধু বান্ধবরা কোনো কিছু একটা খেতে দিল, বড়দা বলতো আমার এখন খেতে ইচ্ছে করছে না রে, যাই বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে খাবো। এবার বড়দা সেটা নিয়ে এসে আমাদের 5 ভাই বোন মিলেই আমরা ভাগ করে খেতাম। মানে এমন কিনা যে বড়দা পেলো যে আমি পেয়েছি আমি বাইরে খেয়ে নিই, এরকম ছিল না। মানে আমাদের সম্পর্কটা ঠিক এরকম ছিল। স্কুলে গেছি, এমনও হয়েছে বই নেই। একদিন একজন ম্যাম আমাদের ফিজিক্যাল এডুকেশনের টিচার ছিলেন। উনি উনি তো আমাকে খুবই ভালোবাসতেন, মানে প্রচণ্ড ভালোবাসতেন। তো একদিন দেখছি যে কোনো একটা ব্যাপারে আমার ভীষণই মন খারাপ, তা উনি আমাকে ডেকেছেন, ডেকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে রে, তোর এত মন খারাপ কেন? যে আমি বলছি আজকে আমার ফিজিক্যাল সায়েন্সে পড়া ধরেছে, আমি পড়া পারিনি। যে আমি বলছি কেন পারোনি? তখন বলছে, আমি বললাম আমার বই। কি হচ্ছে? তো যাই হোক, বই নেই বলেছি, তখন উনি বললেন ঠিক আছে, এক কাজ করবি, তুই হচ্ছে স্কুল শেষে আমার সাথে দেখা করিস। আমি দেখা করলাম। এখন আগে তো টিচারদেরকে হচ্ছে একটা করে বই দেয়া হতো প্রকাশনী থেকে, ওনার একটা করে বই পেতেন। তখন উনি আবার সেই বইটা আমাকে দিলেন, বললেন তুই এই বইটা নিয়ে পড়াশোনা কর, বছরের শেষে আমাকে ফেরত দিয়ে দিবি। মানে এইভাবে আমরা পড়াশোনা করেছি। খাতা পেন্সিলে লিখেছি, শেষ হয়ে গেছে, রাবার দিয়ে মুছে আবার ওটাই লিখেছি।
তো যাই হোক এইভাবে তো মাধ্যমিক পাস করলাম। তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমার একজন ফিজিক্সের টিচার ছিলেন, ওনার কাছে আমি পড়তে যেতাম। উনিও খুবই ভালোবাসতেন। এবার ওনার দুটো তিনটে ছেলে মেয়ে ছিল, এবার আমি ওদেরকে পড়াতাম। এবার আমি যখন স্যার আমাকে টাকা দিচ্ছেন মানে ওদের টিউশনের জন্য, আমি বলছি না না আমি কেন কিন্তু ওই স্যার আমাকে এমনিই পড়াতেন, কোনো পয়সা নিতেন না আমার কাছে। কিন্তু উনি বলতেন আমি তো চাকরি করি, আর তুই তো চাকরি করিস না, তুই কেন নিবি না টাকাটা। তো যা হোক এরকম করে, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা চাকরি করব, যেমন করে হোক চাকরি আমাকে করতেই হবে। দিয়ে এবার এদিকে দাদা বহরমপুরে পড়াশোনা করছে তখন আমিও এইচএস পাস করলাম। এইচএস পাস করে গার্লস কলেজে ভর্তি হলাম, বহরমপুর গার্লস কলেজে। গার্লস কলেজে পড়াশোনা করে কিন্তু আমি খুবই মানে দুষ্টু ছিলাম। সবার সাথে মিলে মিশে গল্প করে হইচই করে মানে থাকতে ভালোবাসে সে, মানে যেমনই হোক পরিবেশ, কিন্তু হইচই করা হচ্ছিল আমার স্বভাব। স্কুলে পড়াশোনা করাকালীন আমি আর আমার একটা বান্ধবী ছিল, দুজনে আগে পড়া বলে নিতাম। ফার্স্ট বেঞ্চে বসতাম, পড়া বলা হয়ে গেল, দিয়ে বলতাম ম্যাম একটু বাইরে যাব। প্রতিদিনের এটা আমাদের ইয়ে ছিল, বেরিয়ে এ ক্লাস ও ক্লাস এ ক্লাস ঘুরে ঘুরে দিয়ে দেখতাম, দিয়ে আবার ক্লাসে আসতাম। আর যেহেতু পড়াশোনা করতাম বলে টিচাররাও খুবই ভালোবাসতেন, আর আমাকে চিংড়ি মাঝে বলতেন, ওই যে সবসময় ছটফট করতাম বলে, মানে কোনো সময় এক জায়গায় মানে বসে থাকাটা আমার স্বভাব বিরুদ্ধ, বেশিক্ষণ বসে থাকতে পারতাম না এক জায়গায়। আর খুবই হইচই পাগল মানুষ আমি, আর কিরকম ছিলাম ছোট্ট থেকে, স্কুল থেকে। সেই জন্য প্রচুর ভালোবাসা পেয়েছি সবার কাছে, খুবই ভালোবাসেছি, কিন্তু সেই ভালোবাসা আমার এখন পর্যন্ত মানে অক্ষুণ্ণ আছে, এই টিল নাও। তো যাই হোক কলেজে ভর্তি হলাম। কলেজে ফুল পে হাফ পে হয়, সেখানে আমি অ্যাপ্লিকেশান করলাম, করে আমার হাফ পে হয়ে গেল। দিয়ে সেটা আবার বললো বলতে হাফ পে মানে হচ্ছে তখন আমাদের ফিস দিতে হতো, আচ্ছা, ফিস দিয়ে পড়াশোনা করতে হতো। তারপরে আবার একটা অ্যাপ্লিকেশান করলাম, তখন একদম ফুল ফ্রি হয়ে গেল কলেজে পড়া। তারপর হচ্ছে ওখানে হচ্ছে লাইব্রেরিতে থেকে বই পাওয়া যেত, বাড়িতে নিয়েও যাওয়া যেত বই। আমরা তখন ওই লাইব্রেরি থেকে বই নিয়ে গিয়ে পড়াশোনা করেছি, করে আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে দিয়েছি বই। যাই হোক স্কুল লাইফটা এইভাবে, স্কুল লাইফ থেকে কলেজ লাইফে এইভাবে কেটে গেল। এবার কলেজ লাইফে বিএসসি পড়েছি আমি। বিএসসি পাশ করার পরে তখন দেখছি যে ওই নার্সিংয়ের এসছে, মানে কাগজে বেরিয়েছে, আমাদের অনেক বন্ধুরা হচ্ছে নার্সিংয়ে অ্যাপ্লাই করেছে। দিয়ে আমি বললাম তাহলে আমিও করি, ওরা যখন করছে আমিও তাহলে একটা অ্যাপ্লাই তো করে দিই, তারপরে দেখা যাক কি হয়। আর আমার ছোটবেলা থেকে একটা ওই নার্সিংয়ের ড্রেসের প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন ছিল। ডাক্তার মনে হয়নি? ডাক্তার মনে হয়নি, কিন্তু নার্সের ড্রেস আমার খুব পছন্দ ছিল। ওই যে রাত্রিবেলায় অনেক সিনেমাতে দেখতাম, সেই সিনেমা দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম, যে সবাই ঘুমিয়ে আছে, নার্সিং স্টাফ হচ্ছে একটা হিল জুতো পরে টক টক করতে করতে ঘুরে বেড়াচ্ছে, রাউন্ড দিচ্ছে, ওইটা আমাকে খুব টানতো, মানে আমার খুব ভালো লাগতো। আমারও মনে হতো যে ওরকম একটা জুতো পরে টক টক করে করে আমি ঘুরে বেড়াবো। তুমি কি হিল পরো? হিল পরি না, কিন্তু এই যে একটা খটখট আওয়াজ আর কি, মানে সবাই ঘুমিয়ে আছে নিস্তব্ধ, কিন্তু তার মধ্যে একটা জুতো পরে কেউ যাচ্ছে, ওই যে একটা আওয়াজ, ওইটা আমার খুব ভালো লাগতো। মানে ওই সিনটা আমি খুব নিজেকে ভাবতাম ওই জায়গাটাই বসি আর কি, যে আমি যদি ওরকম হই তাহলে খুব ভালো হয়। তারপরে যখন দেখলাম অপরচুনিটি একটা যে পাওয়া যেতে পারে। ওটা কি পেপারে দেখেছিলে? পেপারে দেখেছিলাম, তখন আনন্দবাজার পত্রিকাতে ওটা বেরোতো। যে ওটা বেরিয়েছিল, ওখানে ফর্মও পাওয়া যায়। হ্যাঁ, ফর্ম পাওয়া যায় হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডে ফর্ম পাওয়া যেত। দিয়ে ওখান থেকে ফর্ম কিনে আমি নিয়ে এসেছি বাড়িতে, এনে এইবার ফিল আপ করে। কিন্তু আমার বাবার একদমই ইচ্ছা ছিল না, বাবা কোনোদিনই চায়নি যে আমি নার্সিংয়ে যাই। তো আমি যে ফর্ম ফিল আপ করেছি বাবা ওটা জানতেন না, বাবাকে না জানিয়েই করেছি ফর্ম ফিল আপটা। তো ফর্ম ফিল আপ তো করেই দিলাম, তারপর ভুলেই গেছি যে আমি ওটা একটা ফর্ম ফিল আপ করেছি। তারপরে বাড়িতে তখন বিএসসি পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর আমি টিউশনই করতাম। তারপরে 1 বছর আবার করেছি, সেলাইয়ে ভর্তি হয়েছিলাম, সেলাই কোর্সে 1 বছর ওখানে পড়লাম, শিখলাম, সেলাই শিখলাম। সেটা কি হাতের সেলাই না মেশিনের?
মেশিনে সেলাই, কি মেশিনে কি- হাতে, মানে ভ্যারাইটি যত এমব্রয়ডারি, হুম, স্টিচ যত রকমের হয় সেই সব স্টিচ, তারপরে হচ্ছে মেশিন চালানো, মানে খুব ইজি ইজি যে সেলাইগুলো, ওইগুলো যেমন সায়া সায়া সেলাই করা, তারপরে হচ্ছে খুব ফ্রক বানানো, মানে ইজি ফ্রক বানানো, এগুলো কাটিং স্টিচিং এগুলো সব শিখেছিলাম। ওই সেলাই স্কুলে শেখানো হতো আর কি। সেলাই ছাড়া এমনি কোনো জিনিস ছিল যেটা তোমার করার ইচ্ছে ছিল, বা করতে, নাচ গান আঁকা এরকম কিছু? হ্যাঁ, ওরকম বললাম না, আমার সব সব বিষয়ে আগ্রহ ছিল, হুম, মানে সব বিষয়ে আমি এগিয়ে যেতাম, পারি আর না পারি, কিন্তু মানে আমার এটাই ছিল স্বভাব, মানে সব বিষয়ে আগ্রহ প্রকাশ করা, মানে আমি ইন্ট্রোভার্টেড ছিলাম না আর কি। হুম, হুম, ব্যাপারটা হচ্ছে এইরকম। কিন্তু আমাদের ওই সময় অনেক আমার বন্ধু বান্ধবরাও ছিল, ওরা একটু চুপচাপ থাকতে পছন্দ করতো, কিন্তু আমি ওই ওই টাইপের ছিলাম না আর কি। কিন্তু আমার গান শেখার খুবই ইচ্ছে ছিল ছোট থেকে, প্রচণ্ড গান ভালোবাসতাম, কিন্তু হয়নি, কারণ পড়াশোনাটাই কোনো রকমে বাবা করাতে পেরেছেন। সেই সময় গান শিখতে যাওয়া মানে তখন আমাদের কাছে ওটা হচ্ছে খরচ। বিলাসিতা, হুম, খরচ তো বটেই, ওটা একটা বিলাসিতা বলে মনে হতো। কিন্তু আমার যে বান্ধবী ছিল, বললাম ছোট থেকে একসাথে পড়াশোনা করেছি, ও গান শিখতে যেত, আমি ওর সঙ্গে সঙ্গে চলে যেতাম, দিয়ে ওর পাশে বসে থাকতাম। এবার ওর বাড়িতে যখন যেতাম, ও গান করতো, ও আমাকে বলতো কর কর, ওর সাথে গলা মিলাতাম, মানে এরকম করতাম আর কি। তবে আমার আবৃত্তির খুব শখ ছিল, বড় হয়ে আমি শিখেছিলাম হুম, কিছুদিন, বেশি দিন শিখতে পারিনি, তবে তো কলেজে ভর্তি হলাম, শেষ হয়ে গেল। তবে ছোটবেলাটা আমার এইভাবেই কেটেছে। হুম, আরো অনেক শখ ছিল, আমি খুব, বললাম তো যে শৌখিন ছিলাম, শখ যা কিছু ছিল মনে হতো আমি এটা করব এটা করব, কিন্তু আমার কোনোদিন হয়ে ওঠেনি, যে ওই অত শখ আমার পূরণ হয়নি, হুম। অনেক কিছু শখ আমার অপূর্ণ থেকে গেছে জীবনে আর কি। তো জানি না যে সেইগুলো মানে কিভাবে আর ইয়ে হবে। যেমন তবে কিছু বললাম, বলো যেগুলো পূরণ হয়নি। এই যে বললাম, যেমন ধরো সবাইকে দেখতাম টাইপ শিখতে, যে ওই সময় আমাদের টাইপ শেখাটা একটা, মানে টাইপ শিখলে ভালো চাকরি পাওয়া যায়, টাইপ মানে শিখলে, টাইপরাইটারে? টাইপ রাইটারে, হ্যাঁ। আমার খুব শখ ছিল যে তাহলে আমিও টাইপ শিখবো, শিখে বেশ অফিসে চাকরি করবো, মানে এরকম একটা ইয়ে ছিল। কিন্তু আমার বাবা বলে না, তখন তো এত মানে ইয়ে ছিল না, অনেক দূরে বাজারের মধ্যে একটা সেন্টার ছিল, সেখানে গিয়ে শিখতে হতো। বললো না না, এখন বড় হয়েছে, ওখানে গিয়ে টাইপ শেখা যাবে না ওখানে। বাবা আর শিখতে যেতে দিলেন না, ওখানে ভর্তিও করলেন না। টাইপ শেখা আমার আর হলো না আজ অব্দি, টাইপ শেখার শখ অপূর্ণই থেকে গেল। হ্যাঁ। তবে স্কুলে যেমন স্পোর্টসেও আমি খুবই আগ্রহ ছিলাম, যা ছিল তাতেই নাম দিয়ে দিতাম স্কুলে, আচ্ছা। পারি আর না পারি শিখতেই হবে, মানে দিতেই হবে আমাকে। তবে আমি প্রচুর প্রাইজ পেয়েছি, যা খেলাতে নাম দিতাম আমি ঠিক স্ট্যান্ড করে যেতাম সেখানে। কোন খেলাটা তোমার খেলতে সব থেকে ভালো লাগতো? কোন খেলাটা খেলতে, হুম, কোনো খেলা, এরকম কোনো খেলা ছিল না যেটা খেলতে ভালো লাগে। মানে আমাদের আমাদের সময়ে স্পোর্টসটা হতো কীরকম, এখন যেমন ক্লাস অনুযায়ী হয়, আমাদের সময়ে কিন্তু ওইভাবে ছিল না, আমাদের হচ্ছিল হাইট হিসাবে, ও, গ্রুপ ভাগ হতো। আচ্ছা। এবার যেহেতু একটু আমি শর্ট হাইটের, সেই জন্য আমি একটু মানে কি বলবো যে, বাচ্চাদের সাথে হ্যাঁ বাচ্চাদের সাথে বলে না, মানে একটু অগ্রাধিকার পেতাম আর কি, হ্যাঁ হাইটের জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো হাইটের জন্য যে ছোট ছোট গ্রুপে যে হুম, খেলাগুলো হতো, তো ওই খেলাগুলোই থাকতো আমার, তো আমি সব মিলিয়ে বললাম যে আমার পার্টিকুলার এই খেলতে ভালোবাসি এরকম না, হুম। মানে নাম দিতে হবে যেই যাই হোক না কেন। তবে রানে আমি কোনোদিন প্রাইজ পাইনি, কারণ আমি খুব বেশি দৌড়াতে পারতাম না, হ্যাঁ। সেই জন্য রান দিয়ে যে প্রাইজ পাওয়া, সেখানে আমার কোনোদিন প্রাইজ পাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, রিলে রেসে পেয়েছি, হুম। কিরকম হয়তো আমি একটু কম দৌড়ালেও আরেকজন মেকআপ করে নিয়েছে, সেই জন্য রিলে রেসে পেয়েছি, কিন্তু রানে আমি কোনোদিন প্রাইজ পাইনি। আহ, কিন্তু ওই যে বিস্কুট রেস আমাদের সময় ছিল, তারপরে জিলাপি খাওয়া, সেই দড়িতে বেঁধে জিলাপি টাঙিয়ে দিত, আর হ্যাঁ, এরকম করে মুখে কামড়িয়ে দৌড়াতে হ্যাঁ, হতো, হ্যাঁ, হ্যাঁ। বিস্কুট একটা ঝুলিয়ে দিত। ম্যাথসের হতো তোমাদের না? হ্যাঁ, ম্যাথসের হতো, ওই তারপর যোগ ছুঁচ, বিয়োগ, সুচ ছুঁচ সুতো। সুতো, ছুঁচ সুতো ছিল, সুতো পরিয়ে দৌড়াতে হতো। হ্যাঁ, তারপরে হচ্ছে মোমবাতি, মোমবাতি জ্বালানো, তারপর চকলেট, এইটা হচ্ছে খুব মজার একটা গেম ছিল, হ্যাঁ। যে মাটির মধ্যে
এরকম কাগজের এরকম সব কাগজ পাতা পাতা থাকতো, তার উপরে টফি দিয়ে তারপরে ময়দা দিয়ে ঢেকে দিত। আচ্ছা, খুঁজতে এবার হতো। তো না, 2 হাত বাঁধা, 2 হাত বাঁধা সেই কাগজের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে ফু দিয়ে ওই আটা সরিয়ে টফিটা মুখে নিয়ে যেতে হবে আচ্ছা। আর কি। এবার যে আগে যাবে সে ফার্স্ট হ্যাঁ, হবে। হ্যাঁ, আর হ্যাঁ। সবারই চোখে মুখে ময়দা টয়দা লেগে সে, তবে আমরা যারা একটু আগের বার করেছে বা একটু বুদ্ধি রাখতো তারা কি করতো, উড়াতো না, একটু তো বোঝাই যেত যে কোথায় থাকতে পারে, ওটা বড় করে পড়ে, হা হ্যাঁ। করে ওটা নিয়ে চলে যেত আর কি। এই যে হুম। মা বলল যে মা খুব বেশি মানে অনেক কিছু শিখতে চেয়েছিল, অনেক স্কিল অ্যাকোয়ার করতে চেয়েছিল। এটা কিন্তু আমার আর দাদার দুজনারই মানে ছোটবেলা থেকে আমাদের আঁকায় ভর্তি করেছিল মা বাবা। সুইমিং, নাচ, গানেও ভর্তি করেছিল। দাদাকে মনে হয় তবলা শিখিয়েছিলে। তো মানে আমরা ছোটবেলা থেকে কিন্তু মোটামুটি সব পারি, and সেটা আমাদের পরে এসে অনেকটা কি বলবো কাজে লেগেছে, যে সব ক্ষেত্রেই না কিছু লেগে যায়। যেমন অভিনয় করতে চাই আমি যখন, যেহেতু নাচ শিখেছি, তো সেখান থেকে আমি মানে কি বলবো এক্সপ্রেশন শিখেছি। এক্সপ্রেশন। ইভেন মানে আমাকে তো এতেও পাঠিয়ে দিয়েছিল, অ্যাডভেঞ্চার ক্লাব ছিল বহরমপুরে, ট্রেকিং করতেও পাঠিয়ে দিয়েছিল। মানে যেটাই হোক, যাই বলতাম যে করব, হ্যাঁ ছিল যে হ্যাঁ শেখ। তার মানে এটা থেকে এসেছিল যে তোমরা যেহেতু করতে চেয়েছিলে, মানে তুমি যেহেতু করতে চেয়েছিলে and তখন পারোনি, তো তোমার মনে হয় ছিল এটা যে আমরা যাতে পারি অ্যাটলিস্ট। 100 বার। সব তোমার ছোটবেলাকার গল্প শুনলাম, পড়াশোনার গল্প শুনলাম, তোমার জবের আমরা গল্প শুনলাম। তুমি এবার বলো জব তো পেলে এরকম ভাবে, এবার জব না, পাওয়ার পর। জব পেয়ে যায়নি। আচ্ছা। জবে হলো কি, যে এবার তো ভুলেই গেছি হুম। যে আমাকে ওটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। আচ্ছা। তারপরে একটা লেটার এলো। এবার লেটার আসার পর বুঝতে পারছি না যে লেটারটা কিসের। আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি নার্সিং এ ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, হ্যাঁ, এবার অত দিন হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ। দিয়ে আর আমাদের সময় একটা কোনো সমস্যা হয়েছিল বলে আমাদের মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অনেক পরে দিয়েছিল, সেই জন্য অনেকটা টাইম পেরিয়ে গেছিল। হুম। আমার সামনের বাড়িতে একজন স্যার ছিলেন, আমরা কাকু কাকু বলতাম। হুম। সেই কাকুর কাছে নিয়ে গেলাম ফর্মটা, মানে ইয়েটা, লেটারটা। হুম। দিয়ে বললাম কাকু দেখো তো এটা এসছে, এর মধ্যে কি লেখা আছে। একদম আমার বাড়ির সামনে সামনে থাকতো। দিয়ে কাকু বললো, আরে তুই তো ট্রেনিংয়ে তোকে ডেকেছে নার্সিংয়ে, তুই কোনোদিন ফর্ম ফিল আপ করেছিস? আমি বলছি, হ্যাঁ করেছিলাম তো। বলছে তোর হয়ে গেছে, ওখানে ডেকেছে তোকে। দিয়ে তো আমি তো খুব খুশি, তাহলে আমাকে যাবো আমি। দিয়ে বাড়ি এলাম, না একদম না, আমি তো বলেছি যে আমি চাকরি করতে পাঠাবো না, ট্রেনিং করতে পাঠাবো না, যা হবে না। বাবা বলে দিলেন যা হবে না। দিয়ে আমি আবার কাকুর কাছে গিয়ে বললাম যে বাবা তো বলছে যেতে দিব না, তাহলে কি হবে? তখন বলছে দাঁড়া আমি তোর বাবাকে বলছি। দিয়ে কাকু আবার বাবার সাথে কথা বললো, অনেক বোঝালো বাবাকে যে না কেন যেতে দেবে, এখন অনেক যাচ্ছে সবাই। হ্যাঁ, আর একটা ও তো ট্রেনিং করা মানেই ও চাকরিতে ঢুকে গেল, তখন আমাদের আর কোনো পরীক্ষা টরীক্ষা হতো না। ও, কোনো পরীক্ষা তো টরীক্ষা সেটার জন্য কি কিছু না, টাকা দিতে হতো ট্রেনিং কিচ্ছু এ? না, কিচ্ছু করতে হতো না, উল্টে আমাদেরকে টাকা দেয়া হতো। তা সিলেকশনটা কিভাবে হয়? ওখানে সিলেকশন হচ্ছে মার্কস, এইচএস এর মার্কসের ভিত্তিতে। হ্যাঁ। দিয়ে যাই হোক, তারপরে তো বাবা রাজি হলেন যাওয়ার জন্য, মানে সবাই যখন বোঝালো, হুম। দাদাও বোঝালো, সবাই বোঝালো, মাও বোঝালো যে চাকরি যখন পাচ্ছে তাহলে যাক। হ্যাঁ, এরকম। দিয়ে যাই হোক, ওই তো ওইভাবে হলো চাকরিতে আমার জয়েন করা। তারপরে খুবই টাফ লাইফ আমাদের স্টুডেন্ট পিরিয়ড চাকরির, মানে টাফ মানে ভীষণই টাফ। আর সবাই কম বয়সে আমরা ঢুকি ট্রেনিং পিরিয়ডে, সবাই বাবা মার মানে জল গড়িয়ে না খাওয়ার মতো অবস্থা, এরকম অবস্থা থেকে আমরা ওখানে গিয়ে পড়েছি, নিজে নিজে এবার সব করতে হয়। খাওয়া দাওয়াও সেরকম, মানে প্রচন্ড বাজে সেটা খাওয়া তুমি দাওয়া। তুমি তো মানে বহরমপুরে এসে করেছিলে। হ্যাঁ, বহরমপুরে আমাদের ট্রেনিং সেন্টার। আচ্ছা। বহরমপুর মাতৃ সদন তখন নাম ছিল, হুম। ওইখানে ছিল আমাদের ট্রেনিং হুম। সেন্টার আর হুম। কি। তাহলে তুমি থাকতে ওইখানে কোথায়? তোমার বাড়ি তো হোস্টেলে, দুলিয়ান। হোস্টেল। হোস্টেল। ট্রেনিং করলেই হোস্টেলে থাকতে হবে, যদি কারোর পাশেও বাড়ি থাকে বাড়ি থেকে করা যাবে না ট্রেনিং, আচ্ছা। মানে হোস্টেল, আমাদের সময় হোস্টেলেই থাকতে হবে। তো সেটা ওরা ফ্রিতে দিত না তোমাকে? সব ফ্রি, বাহ। সব ফ্রি। আচ্ছা। এবার হোস্টেলে থাকতাম 3 মাস পরে হচ্ছে আমার অনেক ওজন কমে গেছে, মানে এমনি আমি ভীষণই রোগা, মানে খুবই 33 কিলো ওয়েট ছিল আমার। আন্ডারওয়েট। হ্যাঁ, আন্ডার ওয়েট। তো এত রোগা হয়ে গেছি, দিয়ে দাদা বাবা গেছে, বলছে চ ট্রেনিং করতে হবে না, বাড়ি চল। এই তো এখন হাড় দেখা যাচ্ছে, কদিন পরে হাড়টাও দেখা যাবে না। দিয়ে যাই হোক, এইভাবে কিন্তু আমার ইচ্ছা ছিল আমি চাকরি করবই, যত কষ্টই হোক। আমাদের অনেক মেয়ে প্রায় বলতো যে
দূর করবো না, চলে যাব বাড়িতে। আমাদের একজন দুজন মেয়ে চলেও গেছে, কেউ কেউ মাঝে মাঝেই মাসির বাড়ি চলে গিয়ে রাত্রে আসতো না, বলতো না ট্রেনিং করবো না, যাব না, তাকে আবার পরের দিন বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসা হতো, এরকম ব্যাপার। কিন্তু আমি কোনোদিনই ট্রেনিং পিরিয়ড থেকে কোনোদিনও ভাবিনি যে আমি ছেড়ে যাব। আর আমি ট্রেনিং পিরিয়ড থেকেই এটাকে ভালোবেসে ফেলেছি, মানে আমার জবটাকে আর কি, আমি জবটাকে প্রয়োজন অবশ্যই ছিল, কিন্তু আমি ভালোবেসেছি, ভালো মানে এই প্রফেশনটাকে আমি খুব ভালোবেসেই গিয়েছিলাম আর কি করতে। তো সেই জন্য আমার কোনোদিন মনে হয়নি যে আমি ছেড়ে চলে যাব। হ্যাঁ, কান্নাকাটি করেছি, মন খারাপ, সবাই কান্নাকাটি করতো বন্ধুরা, সবাই আমরাও কান্নাকাটি জুড়ে দিলাম। কেউ একজন মন খারাপ করলে সবারই মন খারাপ হয়ে যেত, এরকম হোস্টেল লাইফে। তবে আমি খুব মানে এনজয় করে কাটিয়েছি, খুব হইচই হই হুল্লোড়ের মধ্যে। আমরা কয়েকজন বন্ধু ছিলাম, খুব হইচই হলো। এই রবিবার হতো মানে কিছু একটা যদি বিস্কুটেরও প্যাকেট কিনতে হতো, তাহলে আমরা সবাই মিলে চল যাই বাজারে, 3-4 জন যাচ্ছে, আমি ওদেরকে দিয়ে দিতে পারতাম যে আমার একটা বিস্কুটের প্যাকেট এনে দিস, কিন্তু না, যেতে হবে বাইরে। সবাই রেডি টেডি হয়ে চললাম বাজারে। তো হোস্টেলের রুলস কেমন ছিল যে এত টাইমে ঢুকতে হবে? হ্যাঁ, আমাদের ছিল রবিবারে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তারপরে আর বেরোতে পারবে না, না? বেরোনো, তার আগেও বেরোবে না, পরেও ঢোকা যাবে না। তো ক্যাম্পাস ছিল কি, নাকি হস্টেলটা শুধু একটা বিল্ডিং? বিল্ডিং, মানে তার বাইরে তুমি বেরোতে পারবে না না, সন্ধ্যাবেলায়? বিল্ডিং এর বাইরে যাওয়া যাবে না। আচ্ছা। আর আউটগোয়িং বলতে ওইটাই। আর হচ্ছিল বুধবারে 2 ঘন্টা, যেহেতু আমরা একা থাকতাম ওখানে, তাহলে তো কিছু তো পার্সোনাল জিনিসপত্র কেনাকাটা থাকে, তাই জন্য বুধবারে 2 ঘন্টার জন্য বাইরে যেতে দিত, 4টে থেকে 6টা। আর বাদ বাকি দিন? বাদ বাকি বেরোনো যাবে না, শুধু হোস্টেল থেকে হসপিটাল মানে ট্রেনিং সেন্টার, ট্রেনিং করতে যাওয়ার, ওখান থেকে এসে আবার হোস্টেলে ঢুকে যাওয়া। মানে খুবই স্ট্রিক্ট, খুব প্রচন্ড স্ট্রিক্ট ছিল ট্রেনিং পিরিয়ড। এখন অবশ্য অনেকটা ইয়ে হয়ে গেছে, কিন্তু আমরা যখন ট্রেনিং করেছি বাড়ির লোকজন এলেও দেখা করা যাবে না, আমাদের পারমিশন নিতে হবে সুপারের, তারপরে আমরা তার সঙ্গে দেখা করতে পারবো, মানে এরকম ছিল আমাদের রেস্ট্রিকশন। আচ্ছা। তো মা যেটা বললো যে মা খুব ভালোবেসে ফেলেছিল নিজের জবটা, এখনো অবধি আমি দেখলে বুঝতে পারি যে কি মানে কতটা ভালোবেসে করে। আর আমার মনে হয় তুমি সেবা করতে ভালোবাসে, মানে লোকজন এলে তাদের যাতে খাতির যত্ন করে রাখা। এবার আমি জানি যে সবার মাই এটা করে, কিন্তু আমি মায়ের ক্ষেত্রে কেন এটা বলছি, মানে এক্সট্রা লেভেলে গিয়ে মানে তাকে কমফোর্টেবল ফিল করানো। আমাদের পাড়ায় কারোরও কিছু একটা মানে চোট লাগলেও সে মায়ের কাছে আসবে, আর মা কোনোদিনও বিরক্তি দেখায়নি। আমি ছোটবেলা থেকে যতবার দেখেছি তাকে, হ্যাঁ এসো বসো, কোনো ওষুধ থাকলে সেটা দিয়ে দেওয়া, তুলো থাকলে সেটা মানে ওষুধ শুধু দিচ্ছে না, পুরো দিয়েই দিচ্ছে যে হ্যাঁ তুমি নিয়ে যাও, আমাদের বাড়ির শেষ হয়ে যাক, কিন্তু মানে কারোরও কিছু যদি হয় মা আগে গিয়ে সেটার হেল্প করবে। অ্যান্ড মানে ওই জিনিসটা মায়ের শুধু যে হ্যাঁ জব করছি বলে শুধু জবে গিয়ে আমি মানে করব ব্যাপারটা, সেটা না, মা পুরো লাইফেই এটা করেছে অ্যান্ড সবার ক্ষেত্রে করে গেছে। মানে তোমার জন্য মনে হয় এটা ছিল যে তুমি হয়তো এই জবটা করার জন্যই তৈরি হয়েছিলে, বা তোমার এটাই করার ছিল, হয়তো লেখা ছিল। এটা ধর ট্রেনিং পিরিয়ড হলো, ট্রেনিং কাটলো, তারপরে পোস্টিং হলো। পোস্টিং, তখনও পোস্টিং হয়নি, ট্রেনিং কমপ্লিট করে ঘরেই আছি। ওই সময়ে হচ্ছে যে আমারই দাদা, একসাথে দাদার সাথে পড়াশোনা করেছে, এখন যে আমার হাজব্যান্ড আর কি, ঠিক আছে, মানে হচ্ছে তোমার বাবা, হ্যাঁ ঠিক আছে। তো সেই সময় মানে কলেজে থাকাকালীন পরিচয় হয়েছিল। কি করে পরিচয় হয়েছিল? মানে যেহেতু দাদার বন্ধু আমাদের বাড়িতে আসতো, আমি যখন কলেজে ভর্তি হলাম, প্রথমে হোস্টেল পাইনি, একটা বাড়িতে ভাড়া থাকতাম আমি আর আমার দাদা, একটা বাড়িতে থাকতাম। তো দাদার বন্ধু বান্ধব সবাই আসতো, সেই সঙ্গে এও আসতো। তো আমার দাদা হচ্ছে এদের ফ্যামিলিকে খুব ভালোবাসতো আমার দাদা। আচ্ছা। হ্যাঁ, আর আমি ছিলাম খুব আদুরে, মানে প্রচন্ড আদুরে। এখনো আমি পাপা কি পারিছিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আমি কোনো কথা কারোর সহ্য করতে পারতাম না, জোরে কেউ বকলেও পারতাম না, চেষ্টা করতাম যে আমি বকা যেন না খাই সেই কাজটা করতে। কিন্তু বকা খেলেও, অন্যায় করলেও, বকা খেলেও সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতাম, মানে অভিমান, খুবই অভিমানী, মানে একটা জোরে কথা আমি কোনোদিন সহ্য করতে পারতাম না, এরকম। তো বাবা মায়ের একটু চিন্তাই ছিল আমাকে নিয়ে, যে কার বাড়িতে বিয়ে দেবো, কোথায় যাবে, সবাই তো আর সেরকম না, আর শ্বশুর বাড়িতে গেলে তো একটু বকাঝকা শুনতেই হবে, হ্যাঁ, সবকিছু যে সবসময় মেনে নেবে এমনটা নয়, বকাঝকা শুনতেই হবে এরকম। তো
খুবই চিন্তায় ছিল আমার বাবা মা আমাকে নিয়ে, যে কার ঘরে দেবো একে, যে একটা কথা বলা যায় না, একটা কথা সহ্য করে না, এরকম কাঁদে, এরকম ছিলাম। তো যাই হোক, ওই ইয়ে আমার দাদার বন্ধু, তার বাড়িতে আমার দাদা যেত। কিন্তু ওদের ফ্যামিলিটা পুরো আমাদের ফ্যামিলির মতো। আচ্ছা। ওরাও ছিল 5 ভাই বোন, হ্যাঁ। আর বাবা মায়ের সংসার। তো আমরা যেমন কষ্ট করে বড় হয়েছি, ওরাও তাই কষ্ট করে স্ট্রাগল করে, মানে আমার শ্বশুর মশাই জেল পুলিশ ছিলেন আর কি। তো একজন জেল পুলিশ কত আর বেতন পেতেন, সেই দিয়ে 5টা ভাই বোনকে মানুষ করা। আর আমার শাশুড়ি ছিলেন খুবই আধুনিক, হ্যাঁ, মানে সব সময় চেষ্টা করতেন ছেলে মেয়েকে সব রকম মানে ভাবে বড় করা, সব কিছু দিয়ে। শাশুড়ি গান খুবই ভালোবাসতেন, গান করতেন খুবই ভালো। তাই না, আমার বড় ননদ ভীষণই গান, মানে আর কি জানিসই যে তোর পিসি কিরকম গান, রেডিও স্টেশনেও গান গাইতেন পিসি। আর পিসির ইচ্ছা ছিল যাকে সামনে পেতো তাকে গান শেখানো আর কি, আমাকেও ধরে গান শেখানো। বাড়িতে আসলেই বসে গান কর। আমাদের বাড়িতে হচ্ছে দাউদ খাঁ আসতেন গান শেখাতে, তো পিসি শিখতো, তার সাথে আরো অনেকে আসতেন শিখতে। তো আমাদের অভাবের সংসারেও আমার শাশুড়িকে দেখেছি, মানে যে লোকজন খুবই ভালোবাসতেন। যদি একটা রুটিও থাকতো, যে আমার হাজব্যান্ডের কেউ বন্ধু হলো, তাকে আধখানা দিয়ে তাকে আধখানা দিত, মানে এই রকম ছিল আর কি আমার শাশুড়ি। সেই সেম ছিলেন আমার আমার ফ্যামিলি আর কি। তো আমার দাদা যেহেতু ওই ফ্যামিলিতে ওঠা বসা করতো, তখন দাদার ফ্যামিলিটাকে খুব ভালোবেসেছিল দাদা আর কি। ওদের সবাইকে খুব ভালোবাসতো দাদা। তারপরে তো দাদা চাকরি পেয়ে দাদা চলে গেল। আর এ হচ্ছে এয়ারফোর্সে চাকরি পেয়ে চলে গেল এয়ারফোর্সে চাকরিতে। এবার তারপরে কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নেই, ওদের বন্ধুদের সাথে তখন তার ফোন ছিল না যে সব ফোনে যোগাযোগ করবে, সে চিঠিতে যোগাযোগ। আচ্ছা। তারপরে হঠাৎ করে একদিন হচ্ছে আমার বড় ননদের সঙ্গে দেখা, দিয়ে ও জিজ্ঞেস করলো যে মা, আর বড় ননদ আর আমি কলেজে পড়তাম একসাথে, মানে একই ইয়ারে না, কিন্তু ওই কলেজে পড়তাম বলে ননদদের সাথে আমার কথাবার্তা ছিলই, মানে জানাশোনা ছিল, দেখা হতো কলেজে এরকম। তো সেখান থেকেই ওর মনে আমি রয়েই গেছিলাম আর কি। তারপরে নার্সিংয়ে যখন ট্রেনিং করতে এলাম, তখন ও আমার সঙ্গে ওর দেখা হয়েছে একদিন। ওকে বললাম আমি এখানে ট্রেনিং করছি এরকম, দিয়ে ও বললো দাদা ভাই তো এখন এয়ারফোর্সে চাকরি করে চলে গেছে বাইরে, এরকম সব বললো টললো। বললাম ও আচ্ছা ঠিক আছে বলে, তারপরে আমি ভুলেই গেছি। তারপর হঠাৎ চিঠি, আচ্ছা, চিঠি না, হঠাৎ ঠিক মনে নেই আগে চিঠি এসেছিল না আগে দেখা করেছিল, মনে হয় আগে দেখাই করবে। হ্যাঁ, দেখা করতে এসছে, তা আবার হোস্টেল ওই মানে ওয়ার্ডে যখন ট্রেনিং করছি তখন ননদের সাথেই এসছে, ননদকে নিয়েই এসছে। দিয়ে সেই ওই তখন আবার নতুন করে পরিচয় হলো আর কি। আগে একরকম পরিচয় ছিল, তখন শুধু দাদার বন্ধু হিসেবে। হ্যাঁ, না এখানেও এখনই দাদার বন্ধু হিসাবে দেখা হলো, কথা হলো। তারপরে কথা টথা বলে আবার বললো আমাদের বাড়ি এসো একদিন। তো এবার যেদিন আউট গোয়িং এ সানডে দেখে গেলাম, ওদের বাড়িতে গিয়ে দেখা হলো, কথাবার্তা হলো। দিয়ে সে আবার চলে গেছে চাকরির জায়গায়, তো 3 মাস 4 মাস পরে পরে আসতো আর কি। তারপরে নেক্সট টাইম সেই সময় মানে ইয়েতে খামে চিঠি লিখেছে আমাকে ইয়েতে, তার আগে চিঠি লিখেছে। তো যাই হোক এমনি নর্মাল কথাবার্তা, ওই সময়ে আমাদের আর কি কথাবার্তা থাকবে, নর্মাল কথাবার্তা। এই করতে করতে 2-1 বার চিঠি আদান প্রদান করতে করতে যাই হোক তারও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তো প্রেম বলতে কি বোঝায় বা ভালোবাসা কি, সেই সময় আমাদের ওই রকম তো কিছু ছিল না, যে ভালো লাগতো মানে এরকম। দিয়ে তখন সেই অ্যাপ্রোচ করেছে আমার দাদাকে, আমার দাদার তো ফ্যামিলি পছন্দই ছিল। হ্যাঁ, এবার দাদা ভেবেছিল বাহ এই ফ্যামিলিতে গেলে আমার বোন অন্তত পক্ষে বকাঝকা খাবে না কোনোদিন। হ্যাঁ, ও যেমন এখানে ছিল হয়তো ওখানেও ভালোই থাকবে, এরকম একটা ডিসিশন হলো। এরকম সে দাদাও আবার বাবাকে বলল যে এরকম এরকম ব্যাপার, বাবাও রাজি হয়ে গেলেন। তারপরেই তো মানে কোনো অসুবিধা ফিল হয়নি। এবার 3 মাস 4 মাস পরে পরে আমাদের সঙ্গে দেখা হতো, হ্যাঁ 1 দিন 2 দিনের জন্য। আর চিঠি আসতো প্রায়,
হ্যাঁ তখন তো সেই ফোন চিঠিগুলো নেই। ফেলে দিয়েছো না আছে? চিঠি নেই, চিঠি কোথায় চলে গেছে কি জানি, ও এই ছিঁড়ে মা ফেলে যত্ন দিতাম করে তো। রাখোনি? না না, কে দেখবে না চিঠি, তাহলে ছিঁড়ে ফেলে দেয়। আর হোস্টেলে আমাদের ছিল নিয়ম, দরজা দিয়ে ঢুকেই একটা বড় টেবিল পাতা থাকতো, সেই টেবিলে হচ্ছে পিয়ন এসে চিঠি দিয়ে যেত। মানে প্রচুর চিঠি, সব হোস্টেলে মেয়েদের বাড়ি থেকে চিঠি আসতো। এবার সেই হুমড়ি খেয়ে পড়ে দৌড়ে কে এরকম এরকম করে যে কার কার চিঠি হ্যাঁ। এসে, আর যাদের এরকম ব্যাপার তারা তো আরো আগে গিয়ে দেখতো কারো হাতে না পড়ে হ্যাঁ, যায় হ্যাঁ, চিঠি আর কি। হ্যাঁ। আর তারপরে আস্তে আস্তে সবাই মোটামুটি একটু জানাজানি হয়ে গেল, হুম। তখন সবাই চিঠি নিয়ে দৌড়াতো, এত চিঠি এসে দেবো না করে এরকম হ্যাঁ। করে। তো যাই হোক, আর এবার আমাদের যেহেতু আমরা বাইরে বেরোতাম না, খাম কোথায় কিনবো, কি করে চিঠি লিখবো, খাম কিনতেও তো যেতে হবে পোস্ট অফিসে, হুম। কোথায় পাবো। তো আমাকে চিঠি যে লিখতো, চিঠির মধ্যে আবার একটা ব্ল্যাঙ্ক খাম ঠিকানা লিখে ওই চিঠির মধ্যে ভরা থাকতো আর কি। বাবা! বাহ! মানে ব্যবস্থা করে দিচ্ছে যে তোমাকে হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, শুধু লিখে পাঠাও। উত্তর দিতে হবে আর হ্যাঁ। কি। তো এইরকম সেই খামে চলে আসতো ব্ল্যাঙ্ক খাম, হ্যাঁ। তারপর তো খাতার পাতা ছিঁড়ে চিঠি লিখে তারপর আবার ওইটা পোস্ট করে দিতাম। তো তখন ফোনের কোনো ইয়ে ছিল না? ফোনের কোনো অপশন ছিল না হুম। তখন। তখন ল্যান্ড ফোন খুব রেয়ার, দু একটা বাড়িতে হুম। ল্যান্ড ফোন ছিল। এমনি আচ্ছা। কোনো মোবাইল ফোন তো আসেইনি ওই সময়ে, হুম। কোনো মোবাইল ফোন ছিল না। ও হুম। ল্যান্ড ফোনে যা দু একটা কথা, দু একটা বাড়িতে ছিল হুম, ল্যান্ড ফোন। হুম। আর মানে যা mostly কিছু চিঠি। খবরাখবর সব ওই চিঠির মধ্যে। চিঠি। তো যাতায়াত চিঠিতে কতদিনের মধ্যে যেত? পৌঁছতো কতদিন পরে তোমার চিঠি লেখার পরে? হ্যাঁ, পাঠানোর পরে? চিঠি যেতে যেতে আমাদের তো ৪-৫ দিন লেগেই যেত চিঠি যেতে। ৪-৫ দিন মানে তুমি লিখছো, ৪-৫ লিখবো, দিন পর পোস্ট যাচ্ছে। করবো, আবার সানডেতে যাবে না, সানডেতে ডাক বন্ধ থাকে, হ্যাঁ। শনিবার বিকেলে ডাক বন্ধ, মানে এরকম ভাবে লেট হয়েই মানে যেত আর কি। ২ সপ্তাহ লাগতো একজনকে পাঠাতে আর তার উত্তর না, দিতে। উইকলি হয়ে যেত, উইকলি হতো। মানে উইকলি উইকলি হতো। একবার তোমার কথা হচ্ছে শুধু। চিঠি চিঠি হতো, ওটাই মজার হ্যাঁ, ছিল তখন তখন আর হ্যাঁ। কি। হ্যাঁ ওরকম এখন যেমন ক্ষণে ক্ষণে কথা হওয়া ফলে যায় বা হয়, ভিডিও হ্যাঁ কল হয়ে গেছে এখন। ভিডিও কল হয়ে সে গেছে। দেশের যে প্রান্তেই থাকুক। তারপরে সেই ট্রেনিং পিরিয়ডে তো চিঠিতেও ঝগড়া হয়েছে কোনোবার? হ্যাঁ হবে না কেন, সবসময় ঝগড়া হয়। তারপরে এই চিঠি দিতে দেরি হতো, চিঠি আচ্ছা। আসতে দেরি হতো, এছাড়া আর ঝগড়ার তো বিষয়বস্তু কিছু নেই হুম। এরকম। হুম আর ট্রেনিং পিরিয়ডে একবার সাগরদিঘিতে আমাদের হচ্ছে কমিউনিটি ট্রেনিং হয়, হুম। কমিউনিটি করতে যেতে হয়। তো সেবার আমি কমিউনিটি করতে গেছি সাগরদিঘিতে, সেই সময় ছুটিতে এসছে। হুম। এবার দেখেছি হোস্টেলে নাই, তাহলে দেখাতে হবে না, সেই কমিউনিটিতে চলে গেছি আমি। আর ওখানে আবার আমার মাসি শাশুড়ির বাড়ি, মানে ওর আচ্ছা। মাসি থাকে ওখানে। আচ্ছা। আর একটা মাসতো দুই ভাই, ওর মাসতো ভাই, তা বড় ভাইটা হচ্ছে এর পিঠোপিঠি, মানে বন্ধুর মতো। হুম। দিয়ে সেই সাগরদিঘি হসপিটালে আমরা ট্রেনিং করছি, বৃষ্টি পড়ছে, জল কাদা, তার মধ্যে গেছে দেখা করতে আমার সাথে। কিন্তু হাওয়ায় জানলো কি করে তুমি ওখানে? চিঠিতে তো ও আমি চিঠিতে বলেছি। বলেছো। আচ্ছা। দিয়ে হাওয়াই চটি পড়েছে, প্যান্ট এতটা গুজি মানে তুলে, আর এই বড় একটা দাদুর লম্বা ছাতা নিয়ে আর কি হোস্টেলে দেখা করতে গেছে। হুম। দিয়ে আমার মাসি শাশুড়ি বলছে, অপু তো আসে, ওর ডাক নাম অপু জানিস, দিয়ে বলছে অপু তো এমনি আসে না, আর আজকে জল কাদা বৃষ্টির মধ্যে অপু এসছে, কি ব্যাপার রে? আর আমার ভাসুরের নাম হচ্ছে বাবু, ওকে জিজ্ঞেস করছে, বাবু কি ব্যাপার রে অপু? যে কি আবার ব্যাপার হবে, এসছে আমার সঙ্গে দেখা করতে। বলছে না না, কিছু তো একটা ব্যাপার আছে, কেন ও এসছে সাগরদিঘিতে? যাই হোক, তখন তার মাসিকে বলা যাবে না হ্যাঁ, কিছু। হ্যাঁ, সে আমার বন্ধুরা মানে বা ইয়েরা খুব হাসাহাসি করছে দেখে, ওকে দেখে। বলছে দেখ কেমন ভালোবাসা চলে এসছে এই ঝড় বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আমাদের তখন কি ওই ২-৪টে কথাবার্তা হলো সামনাসামনি, দিয়ে শেষ, আর তার মতো চলে গেল, আমরা হোস্টেলে ঢুকে গেলাম। এইরকম ছিল আমাদের মানে যোগাযোগ আর কি। তো যাই হোক, ট্রেনিং কমপ্লিট হলো, এবার তো ট্রেনিং কমপ্লিটের পরে পোস্টিং হবে, এবার বিয়ের ব্যাপারটা চলে আসছে। আর আমার বাবা কি বলবো, যে মেয়েকে আর কি সবসময় আগলে রাখার চেষ্টা করতেন, মানে বাইরে ছাড়তে চাইতেন না, যে
না মানে প্রোটেক্ট স্বাধীন, করে। হ্যাঁ হ্যাঁ। খুব প্রোটেক্টিভ ছিলেন হুম। আর কি, এরকম। তো এরই মধ্যে হচ্ছে আমি নার্সিং ট্রেনিং কমপ্লিট করলাম। কমপ্লিট করার আগেই, নার্সিং ট্রেনিংয়ে থাকাকালীনই আমার বান্ধবীর, সেই প্রিয় বান্ধবী, তার হচ্ছে বিয়ে হলো। বিয়ে, হ্যাঁ। তা আমাদের কত স্বপ্ন ছিল বিয়েতে, যে ওর বিয়েতে আমি যাবো, ওর বিয়েতে ও আমার বিয়েতে যাবে, এরকম হুম, অনেক হুম, স্বপ্ন ছিল খুব, মানে আমরা এইসব আলোচনা করতাম। হুম। তো যথারীতি তার বিয়ে ঠিক হলো। এবার তার বিয়েতে আমার খুব ইচ্ছা যে ও যাবে, ওর সঙ্গে আমি যাব। কিন্তু ও বাবা, বাবা তো কিছুতেই যেতে দেবে না। বলে না, আমার বড় মেয়ে, শেয়ানা মেয়ে, আমি যেতে দেব না। এই মেয়েকে, ওকে কে আগলে রাখবে, ওকে কে দেখবে, আর ও তো নতুন শ্বশুরবাড়িতে যাচ্ছে, কাউকে চেনে না, ও তো ওকে হেল্প করতে পারবে না। তাহলে আমার মেয়ে কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কার সাথে যাবে? হ্যাঁ, না না, ওই সব যাওয়া টাওয়া হবে না। তা বাবা আর যেতে দিল না। আমার তো প্রচণ্ড মন খারাপ, কান্নাকাটিও করলাম, কিছুতেই শুনলো না, যেতেই দেবে না। বলে না, যাবে তো, ওই যে কন্যাযাত্রী যাবে, সবাই যাবে যখন, তখন ওদের সাথে যাবে। মানে সেই বিয়ের নিজের পরে, বেস্ট ফ্রেন্ডের বিয়েতে, মানে হ্যাঁ, ইয়েতে বরযাত্রী যেতে পারোনি? বরযাত্রী না, মানে মেয়ে বিয়ের পরে যায় না, একজনকে যেতে হ্যাঁ, হয় হ্যাঁ, না, ওটা নিয়ে যেতে তখন পারোনি। আমার ইচ্ছা ছিল যে তখন আমি তুমি যাব যাবে। আর কি। হ্যাঁ, তোমার বিয়েতে কি এসেছিল সে? আমার বিয়েতে না, আমার বিয়েতে সে আসেনি, কারণ সে তখন অনেকটা দূরে ছিল। আচ্ছা। এবার যাই হোক, ওই আর তো যাওয়া হলো না ওর সঙ্গে। এবার বউ ভাতের দিন তখন সবাই যখন গেল, তখন আমি, তো ট্রেনিং এর গল্প শুনলাম, ট্রেনিং হয়ে গেল, তারপরে পোস্টিং। তো ধরো পোস্টিং হচ্ছে তোমার, আর তাহলে বিয়ের কথাও চলছে এদিকে, তো বিয়ে আগে হয়েছে না পোস্টিং, মানে কিভাবে হলো সে ব্যাপারটা? তো একটা বিশাল ব্যাপার হয়ে গেল যে বিয়েও করতে হবে। বাবা বলেছে যে বিয়ে না করে পোস্টিং যাওয়া যাবে না। আচ্ছা। হ্যাঁ, এবার ছেলের বাড়ি থেকে বলছে এখন তো বিয়ে করতে পারবে না। হ্যাঁ, তো কি করা যায়? বলছে না, এই সময় বিয়ে। আমার বাবার হয়েছে না, বিয়ে না দিয়ে আমি কিছুতেই চাকরি করতে পাঠাবো না, হুম। বিয়ে করেই চাকরি করতে যেতে হবে। তাই বললো। তারপর দুই বাড়িতে এই কথা সেই কথা হচ্ছে বিয়ে কি নিয়ে। করা যায়? হ্যাঁ, কি করা যায় করে। না, আমাদের বিয়েটা হচ্ছে বেশ একটু মজার ধরনের বিয়ে, সচরাচর এরকম হয় না। যেমন মেয়েদের তো বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, নিশ্চয়ই আমারও ছিল স্বপ্ন বিয়ে নিয়ে, কিন্তু যা হোক হয়ে ওঠেনি। তা আমার বিয়েটাও যে যেমন হয়েছে, এটাও আমার কাছে মানে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো আমার বিয়েটা হয়েছে ছেলের বাড়ি থেকে। হুম। সাধারণত বিয়েটা কোথা থেকে হয়? মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে হয়। হুম। কিন্তু আমার বিয়ে হয়েছিল ছেলের বাড়ি থেকে। আচ্ছা। মানে আমি বহরমপুরে এসেছিলাম, মানে আমার উইথ ফ্যামিলি এসে ছেলের বাড়িতে আমাদের বিয়ে হয়েছে। বিয়ে মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আমাদের। তারপরে একটা খাওয়া দাওয়া অনুষ্ঠান ছোট করে হয়েছিল। সেই সময় তো আমাদের সেই রকম ইয়ে ছিল না, ভাই বোনদের মানুষ করা ওর যেমন দায়িত্ব ছিল, আর আমার বাবারও তখন ছেলে মেয়েকে মানুষ করা। হাতে টাকা পয়সা কোনো ফ্যামিলিরই তখন ছিল না আর কি। হুম। তো যাই হোক, চেয়েছিল যে একটু মেমোরেবলও হবে, আবার মানে পয়সাও খরচ হবে না, হুম। মানে এই হিসাবে বিয়েটা হয়েছিল। তো ছেলের বাড়ি থেকে আমার বিয়ে হয়েছে, রেজিস্ট্রি ছেলের বাড়িতে এসে হয়েছিল। তো দু চারজন, খুব বেশি না, আমার খুব মানে ক্লোজ যে বন্ধুরা ছিল তাদের কয়েকজনকে ডাকা হয়েছিল, ওর ক্লোজ কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল। ছোট্টখাটো করে একটা অনুষ্ঠান করে যাই হোক বিয়ে হয়েছিল আমাদের। বিয়ের পরে আমার বাড়িতে গিয়ে আবার একটা অনুষ্ঠান হয়েছিল, সবারই হচ্ছে বউ ইয়ে, ভাত ওখানে। বউ ভাত হয়, তো আমার ওখানে কোণে ভাত হয়ে গেছিল বলতে গেলে আর কি। হ্যাঁ। যাই হোক, আমার ফ্যামিলি বিয়ের পরে গিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান দাদারা করেছিল, দাদা হুম। বাবা মিলে। যাই হোক, এটা তো গেলো বিয়ে। আমার বিয়ে হয়েছে হচ্ছে 93 সালের 16 এপ্রিল। হ্যাঁ। ঠিক আছে, পোস্টিংয়ে অর্ডার এলো আমার 93 সালের 21 এপ্রিল, জয়েনিং আমার। আমি বিয়ের পরের দিন মেডিকেল করতে গেছি ইয়েতে, ট্রেনিং সেন্টারে। দিয়ে আমাদের যে ইয়ে ছিলেন, ডিলিং ক্লার্ক ছিলেন, উনি বলে এই যা যা বিয়ে করে এসেছিস, ইয়ে করতে কিছু করতে হবে না, চলে যা, ফর্ম সই করে চলে যা। যাই হোক, আমি চলে গেলাম এরকম ওখানে, বাড়ি চলে গেলাম। তারপর অনুষ্ঠান করে এবার আমাদের একটু ইচ্ছা ছিল যে আমরা যাব হানিমুনে দার্জিলিং আর কি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এই কারণে যে ফার্স্ট পোস্টিং আমাকে জয়েন করতেই হবে,
জয়েনও করলাম, তখন তার কোনো জয়েন করে করে আমাকে ছুটি ছাটা কিছুই দেবে না। সেই হরিহরপাড়ায় আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল আর কি ওইখানে। তা ওটা আমাদের কাছে একটা হানিমুনের মতোই হয়ে গেল, কারণ ওখানে কোয়ার্টারে থাকতাম আমরা। ফার্স্ট পোস্টিং যেহেতু ওখানে, বিয়ের পরেও কিছুদিন ওখানে থাকলো। তো বাবার তখন কি ছুটি চলছিল? ছুটিতে এসেছিল সেই সময়ে। আমাদের আরো সালটা আমাদের খুবই মেমোরি হয়ে থাকবে এই কারণে যে ওই সময়ে একটা টর্নেডো হয়েছিল। আচ্ছা। সেই টর্নেডো তো পুরো কাঁদি ইয়েটাকে, জায়গাটাকে একদম তছনছ করে দিয়েছে। সেই দিন ও আসছিল ছুটিতে আর কি, বিয়ে করতে আর কি। আচ্ছা, ঝড় নিয়ে আর কি। যাই হোক, এই তো তারপরে তো কিছুদিন থাকো, 1 মাসের ছুটি নিয়ে এসেছিল। 1 মাসের ছুটি বিয়ে থা করে হোস্ট ওখানে থেকে তারপরে সে তার জায়গায় ফিরে চলে গেল। আচ্ছা। এবার মোটামুটি 3 মাস 4 মাস পরে পরে আসতো ছুটিতে বাড়িতে। তা তো গেল হরিয়াপাড়া পোস্টিং, ওখানে থাকলাম। এবার আমি হচ্ছে ওখানে গিয়ে 2 দিন ওখানে থাকতাম, বাড়িতে 2 দিন, বহরমপুরে 2 দিন 3 দিন থাকতাম, এইভাবে আর কি কন্টিনিউ করতাম। তারপরে আচ্ছা, তোমার চাকরি করা নিয়ে তোমার শ্বশুর বাড়িতে কোনোদিন কিছু বলেছে, মানে আপত্তি জানিয়েছে নাকি এগ্রি করতো, পছন্দ করতো না, এরকম কিছু হয়েছে? না, আমার শ্বশুর বাড়িতে কোনো ইয়ে ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড, মানে আপনার বাবা, তার প্রচন্ড আপত্তি ছিল। আচ্ছা। সে বলতো যে না, চাকরি করতে হবে না, চাকরি ছেড়ে দাও, চাকরি করতে হবে। কিন্তু আমি বোঝাতাম যে দেখো, আমি চাকরি করছি বললে আমাদের দুজনের পয়সায়, ইনকামে আমরা আমাদের ফ্যামিলিকে ভালো করে দেখতে পারবো। আর একার ইনকামে তুমি আমাকে দেখবে না, তোমার ফ্যামিলিকে দেখবে। কারণ ওর তখন, আমি যখন বিয়ে হয়, আমার ছোট দেওর তখন ক্লাস 7-এ পড়ে, বড় দেওর হচ্ছে ক্লাস 9-এ পড়ে, আর 12-এ পড়ে আমার ছোট ননদ, আর হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বড় ননদ। এবার তাদের সবাইকে বাবা দেখতো। সবার। আর হচ্ছে আমার বিয়ের কিছুদিন আগে শ্বশুরমশাই মারা গেছে, তাহলে আর্নিং মেম্বার একা। তাহলে আমি যদি চাকরি ছেড়ে দিই তাহলে চলবে সংসার? চলবে না। সেই জন্য আমি চাইতাম না, চাকরি ছাড়বো না আমি। প্রতিদিন ওই নিয়ে আমার সাথে প্রতিদিন ঝগড়া হতো, এই একটা বিষয় নিয়ে, চাকরি ছাড়া নিয়ে। কিন্তু আমি আমার জেদ থেকে আমি একটু নড়িনি, আমি বলেছি না, আমি চাকরি ছাড়বো না। আমার মনে হয় তুমি বিয়ে করছো সব ঠিক আছে, কিন্তু নিজের স্ট্যান্ডটাও রাখা উচিত যে আমি আমার লাইফে কি করব, চাকরি আমি ছাড়বো না, যাই হয়ে যায়, চাকরি আমি ছাড়বো না। তো যাই হোক, মাও বোঝাতেন, মানে আমার শাশুড়ি মা বোঝাতেন, শাশুড়ি মা, দেওর ননদ সবাই আমাকে খুবই ভালোবাসতেন, শাশুড়িও খুবই ভালোবাসতেন। মানে আমার একটা জায়গা ছিল আর কি। হ্যাঁ, বাবার বাড়িতেও যে আমি যে জায়গাটা ছিল, আমার এখানে এসেও আমার সেই জায়গাটা তৈরি হয়েছিল আর কি। তবে জায়গাটা তার এমনি তৈরি হয় না, তার জন্য আমাকে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। যাই হোক, প্রচুর স্যাক্রিফাইস করেছি আমি জীবনে। এই করে করে তারপরে তো তখন তো কোনো, বললাম, টেলিফোন ছিল না, তবে সবে তখন এসটিডি এসেছে আর কি। তো ফোনে কি করে যোগাযোগ করব? আমার বাড়িতে, মানে শ্বশুর বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে টেলিফোন ছিল। আচ্ছা। এবার ও একবার টেলিফোন করে তাকে বলে দিত যে আমি 9টার সময়, রাত্রি 9টার সময় ফোন করব, কাকিমা আপনি হচ্ছে ওদেরকে একটু ডেকে দেবেন। তো ওরা, আমাদের একই ওয়াল, তো ওই ওয়ালের ওই পাশ থেকে বলে দিত, নাম ধরে ডেকে, যে ওইখানে রমা, ওই তোমার হাজব্যান্ডের ফোন আসবে, তুমি চলে এসো রাত্রি 9টার সময়। তখন আমি আর শাশুড়ি মা দুজনে যেতাম ফোনে কথা বলতে আর কি। মা একবার কথা বলতেন, আমি একবার। তখনও তো অনেক পয়সা লাগতো টেলিফোন করতে, মানে বেশি কথাও বলা যেত না, অল্প কথা বলে চলে আসতাম। মানে বিয়ের পরে তোমরা খুব একটা একসাথে সেরকম পাওনি সময়? না, এরকম দিয়ে ওই 2-4টে কথা বলে এরকম করে দিয়ে, যখন আমি কনসিভ করলাম প্রথম, দিয়ে সেই শাশুড়ি মা বোঝাচ্ছে, তার সামনে কি করে বলবো, কিছুতেই বলতে পারছি না সেই। হ্যাঁ, তারপরে ইউরিন টেস্টের রিপোর্ট কি এসে আমাকে ওই পাশ থেকে জিজ্ঞেস করছে কি এসে, আমি সেই মুখ নিচু করে আস্তে করে বলছি, হ্যাঁ পজিটিভ এসছে। তখন তো এত খোলাখুলি আমাদের কথাবার্তা হতো না এখনকার ছেলে মেয়েদের মতো।
আমরা অনেকটা ইয়ে ছিলাম, কনজারভেটিভ। কনজারভেটিভ ছিলাম ওই সময়। তো যাই হোক এরকম করে হলো। তারপরে আমি প্রেগনেন্সি আমার এলো, ওখানে একাই থাকতাম হোস্টেল। সবাই বলতো যে দেখো এই প্রেগনেন্সিতে না মাঠের মধ্যে দিয়ে যেতে হয় না, এই গ্রহণ আছে ওই গ্রহণ আছে। আমার চাকরি আমাকে করতেই হবে, আমি মাঝরাতেও মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম, মাঝরাতে বসে থাকছি ওই প্রেগনেন্সি পিরিয়ডে। আর আমাদের চাকরি তো ভীষণই চাপের, মানে খুবই চাপের চাকরি। তো যাই হোক মানে তার মধ্যে তুমি পুরো চাকরি করে গেছো। চাকরি করে গেছি। তারপরে আমি 1 তারিখে বেতন নিয়ে বাড়ি এসছি। আসার পরে 8 তারিখে হচ্ছে তোমার দাদা হয়েছে। 8 তারিখে, হ্যাঁ ডেলিভারি ডেট 16 তারিখ ছিল, কিন্তু 8 তারিখে হয়ে গেছিল। তারপরে তো বাচ্চা হলো, এবার সেই বাচ্চাকে নিয়ে আমি চাকরি করব কি করে? নাইট ডিউটি, দিনে তো যা হোক হয়ে যেত, কিন্তু নাইট ডিউটি আমাদের তখন পরপর 7টা করে নাইট ডিউটি করতে হতো। বাবা। তো কখনো কখনো ছেলেকে এই বহরমপুরে রেখে আমি হরিহরপাড়ায় চলে যেতাম, ওখানে নাইট করতাম, আবার ফিরে আসতাম, আবার গিয়ে নাইট করতাম, এরকম। কখনো আমার বাবা মা ধুলিয়ান থেকে গিয়ে হরিহরপাড়ায় থাকতো, মা বাবা থাকতো, তখন আমি ডিউটি করতাম। এইভাবে 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 ওই সময়টা কাটিয়েছি। তারপরে বহরমপুরে পোস্টিং এলাম। এবার তখন বাচ্চা ছোট, বহরমপুর পোস্টিং এসে তখন তো শাশুড়ির কাছে থাকতো। তবে আমার ছেলে মানে তোমার দাদা ছিল কি, যে খুবই মিশুকে, সবার সাথে মিশে যেত, যে ডাকতো আইরে তার কোলে চলে যেত, মানে কোলে যাওয়ার জন্য মানে কারোর কাছে যাব না এরকমটা ছিল না। ওই জন্য আমার কোনো অসুবিধে হয়নি। খাওয়া নিয়েও কোনো ঝামেলা ছিল না, যা খাওয়াতো চুপচাপ, খিদে পেলে যা খাতো খেয়ে নিত, কিন্তু দুষ্টু ছিল। কিন্তু একবার যদি মুখ বন্ধ করতো যে খাবো না, তো কারো সাধ্য নাই তাকে খাওয়ানো। যাই খাক, ভোরবেলাতেও আমার শাশুড়ি মা খাওয়াতো, কি করতে বলতো, বাটি করে দুধ গুলে নিয়ে যে খাওয়াচ্ছে, মুখ হাঁ করে বন্ধ, যেই ঝিনুকটা কাছে যেত অমনি হাঁ হয়ে যেত, মানে ঘুমের ঘোরে ঘোরেই খেয়ে নিত দুধ, খেয়ে নিয়ে একদম ঘুম, সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে। তাই না আমার কাজের কোনো অসুবিধে হতো না। এই তো যাই হোক এইভাবে হচ্ছে ছেলেকে বড় করা। তো ছেলে যেহেতু এমনি দুষ্টুও ছিল খুব, শাশুড়িও সামলাতে খুব কষ্ট হতো। আমার একটা পিস্তত ননদ ছিল, ওর কথাটা বলা আমার খুব দরকার। হ্যাঁ, সে হচ্ছে আমার ছেলের প্রাণ ছিল, ছেলেকে খুবই ভালোবাসতো। আমার ছেলে তাকে দোদো পিসি বলে ডাকতো। হ্যাঁ, এখনো সে দোদো পিসিই বলে। এত বড় হয়ে গিয়েও বড় হয়ে এখন 29 বছর বয়স, তাও সে এসে কিন্তু এসে ওই দোদো পিসিই বলবে। তো যাই হোক ওই পিসি খুবই ভালোবাসতো। পিসি আমাদের বাড়িতে এলে প্লাস্টিকের মধ্যে ছেঁড়া ফাটা জামা কাপড় যা পেতো প্লাস্টিকে গুজেই বলতো চলো, মানে পিসির বাড়ি গিয়ে থাকবে আর কি, এই বাড়িতে থাকবে না। হ্যাঁ, রেডি পিসির বাড়িতে যাওয়ার জন্য। আর আমার বড় ননদ তো খুবই ভালোবাসতো বড় পিসি ছেলেকে, আমাকে বলতো তুমি শুয়ে থাকো বৌদি, আমি রাত্রে একটা নিশাচর, ও যেমন নিশাচর এও তেমন নিশাচর, সেই ননদ ঘাড়ে করে করে নিয়ে গান করছে আর বারান্দায় পায়চারি করছে। যাই হোক এইভাবে তো হলো। দিয়ে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেল, দিয়ে আমরা চলে গেলাম ওখান থেকে দিল্লিতে। তো আমি ভেবেছিলাম চাকরি ছেড়েই চলে যাব, কিন্তু চাকরি ছেড়ে যাইনি। তা আমার একজন খুবই ওয়েল উইশার ডক্টর জে.এন. পাল ছিলেন। তো আমাকে খুবই ভালোবাসতেন উনি। তো ওকে বললো যে দেখো ওরকম ছাড়িয়ে নিয়ে যেও না, তুমি এক কাজ করো, প্রত্যেক মাসে মাসে একটা করে এক্সটেনশন লিভ করে একটা করে অ্যাপ্লিকেশান দেবে, তাহলেই দেখবে অসুবিধা হবে না। তো যাই হোক আমি চলে গেলাম দিল্লিতে গিয়ে তখন ছেলেকে ওখানে একটা ইয়েতে ভর্তি করলাম, স্কুলে। হ্যাঁ, LKG তো ডিফেন্সের স্কুলেই ভর্তি হলো, LKG ওকে ভর্তি করলাম। ছেলে তো চরম বদমাস, হ্যাঁ চরম মানে চরমই বদমাস ছেলে। আর এ হচ্ছে তখন ওই সময় অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস এর ধরা পড়লো, আর চোখ দুটো খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, ডিউটি থেকে ফিরতে চোখে দেখতে পাচ্ছে না কিছু। যাক সবাই মিলে নিয়ে গিয়ে কমান্ড হসপিটালে ভর্তি করেছে। কমান্ড হসপিটালে 1 মাস ভর্তি ছিল ওখানে। তারপরে যাই হোক ট্রিটমেন্ট করে করে ভালো হলে তখনই ধরা পড়লো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিসটা। আর তারপরেই আমি সেকেন্ড মানে কনসিভ করি, দ্বিতীয়বার। তা আমার ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে হাজব্যান্ডের এই অবস্থা, তখন আমি কি করে সামলাবো দুটো বাচ্চা। তো যাই হোক হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে না হোক দ্বিতীয় ইস্যু।
এরকম করে যাই হোক আমরা প্ল্যান করে যাই হোক হলো দ্বিতীয় ইস্যু। এবার দ্বিতীয় ইস্যুর লাস্ট সময়ে একদম 9 মান্থে চলে এলো তোমার বাবার পোস্টিং দিল্লি থেকে নাগপুরে। এইবার কি করব, ওখানে তো কাউকে চিনি না জানি না, কিছু করা যাবে না, অবস্থা তো দারুণ ইয়ে। তারপরে সেই সময় আমার মা দিল্লিতে এলো, বলছে যে কি করে অচেনা জায়গায় কি করে থাকবে মেয়েটা আমার, বাচ্চা নিয়ে এরকম করে আবার বাচ্চা হবে। তখন আমার মা, আমার যে কোনো দিন বাড়ির বাইরে বেরোয়নি, সে একদম সোজা চলে এলো এত দূরে, মেয়ের টানে আর কি, সন্তানের ভালোবাসা মনে হয় এরকমই হয়। হ্যাঁ, যাই হোক এখানে চলে এলো, মা ছিলেন আমার সাথে। এইবার ডাক্তারের কাছে গিয়ে বললাম যে আমাদের এরকম ইমিডিয়েট পোস্টিং, আমার হাজব্যান্ডের প্রমোশন চলে এসছে, আমাকে যেতেই হবে দিল্লি থেকে নাগপুরে, কি করব। হ্যাঁ, তা আমি কি এই অবস্থায় যেতে পারবো? তখন বলছে যে হ্যাঁ যেতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না, যেহেতু প্রথম বেবি সিজারে হয়েছে, দ্বিতীয় বেবি আপনার অতটা অসুবিধা করবে না, আপনি যেতে পারবেন। তাই যাই হোক এরকম করে সব লাগেজ ফাগেজ নিয়ে আমরা প্যাক আপ করে তো চলে এলাম নাগপুরে। চলে এসে এইবার হচ্ছে একদম কোয়ার্টারে, যে কোয়ার্টারে ঢুকলাম, ধুলো সিমেন্ট বালি, সেই একটা গোডাউন ছিল সেই কোয়ার্টার, এরকম যাই হোক কোনো একটা লোক ডেকে কোনো রকমের কোয়ার্টার পরিষ্কার টরিষ্কার, খাবার দাবার কিচ্ছু নেই আমাদের কাছে। সে মানে একটা কি পরিস্থিতিতে গেছি জানি না, ছেলের খাবার নেই, আমাদের খাবার নেই, মানে প্লেনে সব মালপত্র চলে এসছে, সব এয়ারপোর্টে থেকে গেছে, আর আমরা চলে এসেছি ট্রেনে, আমরা কোয়ার্টারে এসে ঢুকে গেছি, কোনো দোকান নেই সামনে যে খাবো, এরকম পরিস্থিতি দিয়ে। যাই হোক এর আমারই হাজব্যান্ডের একজন কলিগ ছিলেন, উনি আবার দুপুরবেলায় বাড়ি থেকে খাবার দাবার করে এনে, লুচি তরকারি করে এনে আমাদের দিয়ে গেলেন, ওই খেলাম। আর ছেলে তো ছোট ছেলে, সে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এরকম। তো যাই হোক সেই দিনটা আমাদের তো ওইভাবেই কাটলো। পরের দিন আবার সব মালপত্র এনে গ্যাস ট্যাস রেডি টেডি করে আবার রান্নার ব্যবস্থা করা হলো। তারপরে হচ্ছে আমার তো শরীরটা একটু খারাপই করছে, হাজার হোক রাজধানীতে এলে পরেও হ্যাঁ সমস্যার সাথে আবার তো 9 মাস একদম ফুল টার্মে হসপিটালে গিয়ে আবার ডাক্তার দেখানো হলো। দেখানো হওয়ার পরে আমি তো বললো ঠিক আছে অ্যাডমিশন হয়ে যান। সেদিন হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো ছিল, তার আগের দিন আমি অ্যাডমিশন হলাম সন্ধ্যাবেলায় নাগপুরে, মহারাষ্ট্রে। আমার মেয়ে তখন আসছেন আর কি মহারাষ্ট্রে, মহারানী মহারাষ্ট্রে আসবেন। যাই হোক আমি তো হসপিটালে ভর্তি হলাম রাত্রিবেলায়, ওখানে গিয়ে পরের দিন সিজার হবে, মানে প্ল্যান সিজার। আমাকে বললো যে যেহেতু আমি নার্সিং স্টাফ, সেহেতু আমাকে বললো যে আপনার কি প্ল্যান সিজার করবো না ওয়েট করবো না? আমি বললাম না না, নর্মাল ডেলিভারির জন্য কোনো ওয়েট করার দরকার না, আমার সিজারই করবো উইথ লাইগেশন আর কি। যাই হোক হলো, ওটিতে গিয়ে আমার ভীষণ আমি অসুস্থ হয়ে গেছিলাম। হওয়ার পরে মেয়ের বাবা, মেয়ে হয়েছে আর কি, মেয়ের বাবাকে বাইরে থেকে ডেকে দেখানো হয়েছে মেয়েকে। মেয়ের বাবা যে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, প্রথম ইস্যুর সময় ছেলের সময় বলেছিল আমার মেয়ে হলেই ভালো হতো, মানে তার হচ্ছে মেয়ে প্রিয় আর কি, মেয়ে চায়। তো ভগবান হয়তো দ্বিতীয় ইস্যু ওই জন্যই আমার হয়েছে যে মেয়ে দিয়েছে তাকে। সে তো সব হসপিটালে সবাইকে মিষ্টি মিষ্টি খাওয়ানো হয়ে গেল, মেয়ে হয়েছে। তো ডাক্তারবাবু বাধ্য হয়ে বলছেন যে একজন মেয়ের বাবাকে আমি এই প্রথম দেখলাম যে ন্যাচারালি যে এত খুশি হতে পারে মেয়ে হওয়ার জন্য, সে এত খুশি মেয়ের বাবা সে। তো যাই হোক সেখান থেকে তো মেয়েকে নিয়ে এলাম, মেয়ের এবার আপব্রিঙ্গিং হচ্ছে মহারাষ্ট্রে। মেয়ে ছোট থেকেই প্রচন্ড টকেটিভ, মানে প্রচন্ড টকেটিভ, এত কথা বলতে ভালোবাসতো। হ্যাঁ, কোয়ার্টারে সবাই ডেকে ডেকে নিয়ে যেত যে প্রীতি, ওকে সবাই ওখানে তিতলি বলে ডাকতো, ওকে ছোটবেলায় সবাই তিতলি বলে ডাকতো, বলতো তিতলি আ যাও তিতলি আ যাও। এবার তিতলি চললো তার সাথে গল্প করতে, সে বড় মানুষের মতো বসে বসে তাদের সাথে গল্প করতো। মানে ও ছোট থেকে এরকম কথা বলতে ভালোবাসতো, চঞ্চল ছিল। আর একটা ওর ছিল কি যে ফ্যাশন সম্বন্ধে ওর জ্ঞান মনে হয় যবে থেকে ও জ্ঞান হয়েছে, ওর জামা কাপড় চিনতে শিখেছে, মানে পরতে শিখেছে। একটা যদি ঢিলা জামা পরাতাম কিছুতেই পরবে না, খুলে ফেলে দিত। ওর ড্রেস ছিল সেই স্কিন টাইট স্ল্যাক্স আর উপরে হচ্ছে টি শার্ট, মানে হাত কাটা,
টি শার্ট গেঞ্জি, মানে গরমকালে সারা গরম পড়বে, আর শীতকালে ওই হাত কাটা টি শার্টই পরবে, তার তলায় একটা কিছু পরিয়ে দাও, তারপর আবার ওই হাত কাটা টি শার্ট পরাতে হবে। মানে ড্রেস ছিল, কোনো সময় ফ্রক, ঢিলা ঢালা ফ্রক পরবে না, হ্যাঁ, হয় স্কার্ট টপ, আর না হলে ওই আর ওই লাটকনেওয়ালা ক্লিপ। হ্যাঁ, আর দুই দিকে হচ্ছে সেই ক্লিপে ঝুলানো ঝুলানো ক্লিপ পাওয়া যেত ওই সময়, লাটকানেওয়ালা ক্লিপ, হ্যাঁ, ওই দুই দিকে দুটো লাটকানেওয়ালা ক্লিপ লাগিয়ে নিত, আর ওই স্ল্যাক্স আর টি শার্ট পরে বাবার সাথে চললো ঘুরতে। মেয়ে হচ্ছে প্রথম থেকে, ওই যে বললাম বাবার হচ্ছে মেয়ে ছিল প্রাণ, হ্যাঁ, ওই মেয়েকে নিয়ে সারাক্ষণ ওই মহারাষ্ট্রে ধরলে প্রথম ও হিন্দি কথা বলতে ওখানেই শিখেছে, মহারাষ্ট্রে, হ্যাঁ, আর তখন ও স্কুলিংটা ওর ওখানে শুরু হয়নি, স্কুলিংটা এখানে এসে। এখানে এসে শুরু হলো স্কুলিং। তো আমাদের জন্ম, তোমার বিয়ে, তোমার স্কুল, সবকিছু শুনলাম। এইবার আমরা আসি লাস্ট, যে আমাদের সেগমেন্টের লাস্ট পোর্শন, এটা হচ্ছে যে আমরা যখন বড় হচ্ছি, তোমার আর বাবার কি মাইন্ডসেট ছিল যে কিভাবে বড় করব, অ্যান্ড হ্যাঁ মানে কিভাবে তোমরা প্ল্যান করেছিলে, বা আমাদেরকে যে মানে এত কিছুতে ভর্তি করেছো, অ্যান্ড মানে আমাদের সত্যিই বড় হওয়াটা একটু ডিফারেন্ট দেন মানে আমি যা দেখেছি বাকিদের থেকে। তো কি আইডিয়োলজি ছিল যে কিভাবে করবে মানে বড়? তো নাগপুর থেকে আবার এসে আমি, যেহেতু বাবার এরকম অসুস্থতার জন্য আর নেক্সট প্রমোশন আর হবে না, তো বাবা ঠিক করলো যে 20 বছর চাকরি করে ছেড়ে দেবে। তো যাই হোক, ছাড়ার আগে আমরা একটা মানে ইনসিডেন্টলি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে একজন ডক্টরের সাথে পরিচয় হলো তোর বাবার। তখন বাবাকে বললো যে আপনি আবার আমাদের গভর্নমেন্ট সার্ভিসে 5 বছরের আগে আবার যদি জয়েন করে যান, ওই সার্ভিসটাই থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। যখন দেখলাম যে বাবার প্রমোশন হবে না, চাকরি ছেড়ে দেবে, তাহলে আমার চাকরি করাটা জরুরি, তখন আমি 4.5 বছরের মাথায় এসে আমি আবার চাকরিতে জয়েন করলাম। তুমি 4.5 বছর করোনি চাকরি করিনি, 4.5 বছর পরে এসে আমি আবার চাকরিতে জয়েন করলাম। চাকরিতে জয়েন করে তখন মেয়েকে নিয়ে চলে এলাম। মেয়ের তখন কত 3.5 বছর বয়স হবে, 3-3.5 বছর বয়স এরকম। আসার পরে হচ্ছে আমরা এবার ও তো থেকে গেল ওখানে, চাকরি ছাড়বে, চলে এলো। তারপরে ওর পোস্টিং হলো হচ্ছে, ওর লাস্ট পোস্টিং তো হোম টাউনে দেয়, সেই জন্য কলকাতায় পোস্টিং হলো। এবার কলকাতায় সল্ট লেকে ওর অফিস ছিল, আমি বাড়িতে থাকতাম দুটো ছেলে মেয়ে নিয়ে। তারপরে ও থাকতো ওখানে সল্ট লেকে, আমি দুটো ছেলে মেয়ে নিয়ে, বাইরের একজন মেয়ে নিয়ে, সবসময় মেয়ে নিয়ে, এই দুজনকে সার্ভিসও করছি, এদিকে চাকরিও জয়েন করলাম, ছেলে মেয়ে নিলাম। তারপরে হচ্ছে ও চলে এলো, ওই 20 বছর কমপ্লিট হয়ে গেল, চাকরি কমপ্লিট করে ভলেন্টারি রিটায়ারমেন্টে বাড়ি চলে এলো। এবার আমাদের কি ছিল যে ছেলে মেয়ে, এবার ও চেষ্টা করলে বাইরে চাকরি করতে পারতো কোম্পানিতে, কিন্তু আমি বললাম যে তাহলে তো আমাদের যে কষ্ট সেই কষ্টই থেকে যাবে, ছেলে মেয়েকে তো আমরা মানুষ করতে পারবো না, আমি সার্ভিস করবো, ও চলে যাবে বাইরে, তাহলে ছেলে মেয়ে কি হবে, টাকা পয়সা আসবে ঠিকই, কিন্তু ছেলে মেয়েকে তো আর মানুষ করতে পারবো না। এইটা ভেবে নিয়ে বললাম পাশাপাশি যদি কোনো কিছু পাও কাছাকাছি তাহলে করবে, না হলে আমার চাকরি তো আছে, তোমার পেনশন আছে, এতে আমাদের চলে যাবে, এতে যাই হোক। তো ছেলে মেয়েকে একটা কথা আজকে বলতেই হচ্ছে যে আজ যে ছেলে মেয়ে বড় হয়েছে বা পড়াশোনা এতটা করেছে, তার জন্য না আমরা খুব একটা ফিজিক্যালি এফোর্ট দিইনি, যে পাশে বসিয়ে পড়া। এখন অনেক মায়েদের দেখতাম ঘন্টার পর ঘন্টা পাশে বসিয়ে পড়াশোনা করছে, কি বাবা একটা শিডিউল টাইম পড়াতে হবে ছেলে মেয়েকে, আমাদের এরকম কিছু ছিল না, মানে আমরা করিনি কোনোদিন যে পড়তে বসিয়ে দিলাম, এই পড়, স্কুলের পড়াশোনা এসব। খুব বেশি হলে নিচ থেকে একবার জোরে হাঁক দিতাম, এই পড়ছিস, বা এই কেন মারামারি করছিস, মানে এই পর্যন্ত। তো ওদের যেটুকু পড়া যেটুকু করা সবটাই ওরা নিজেরা করেছে। আর একটা কি, আমরা চেয়েছিলাম ছেলে মেয়ে ওরা যেদিকে যেতে চাইবে, যে স্রোতে যেতে চাইবে, আমরা চেষ্টা করব সেই স্রোতে ওদেরকে দেওয়ার। তো আমরা অনেক কিছু পাইনি, আমাদের অপূর্ণ ছিল, তা আমরাও চাইতাম যে ছেলে মেয়ে একটু শিখুক এইগুলো, যখন ওরা পাচ্ছে, দিতে আমি পারছি, তাই জন্য চেষ্টা করতাম ছেলে একটু তবলা শিখুক, মেয়ের নাচ করতে শিখুক, মেয়ের ছোটো থেকেই নাচের প্রতি ন্যাক ছিল, ড্রয়িং, এই ছেলে ড্রয়িং করতে খুবই ভালোবাসতো, ড্রয়িং খুবই ভালো পারে। আর মেয়ের ছিল হচ্ছে ফ্যাশন, ও একদম ছোট থেকেই ফ্যাশনের প্রতি ওর নজর ছিল, পেন্সিল দিয়ে যবে থেকে লিখতে শিখেছে তবে থেকে বইয়ের খাতায় ও ড্রয়িং করতে শিখেছে, বারবি ডলের ড্রেস ডিজাইন,
ড্রেস ডিজাইন পাতা ভর্তি করে আমাদেরকে দেখাতো, মা এই দেখো বারবির এইটা। আর বারবি ওর খুবই প্রিয় ছিল, খুবই খুবই প্রিয়, যেখানেই যাব সেইখানে ওর বারবি। তবে একটা ছোট্ট ঘটনা না বললেই না, এটা বারবি সম্বন্ধে আমার হঠাৎ মনে পড়ে গেল। একদিন হঠাৎ রাত্রিবেলায় সকালবেলায় উঠে এসেই বলছে, মা তুমি পুজো করো কেন? আমি বলছি ঠাকুরকে আমি পুজো করি, ঠাকুর যা আমরা চাই ঠাকুর আমাদের দেয় তাই। বলছে ঠাকুর যা চায় যা চাও তাই দেয়, সবার কথা শোনে? আমি বলছি হ্যাঁ সব কথা শোনে তো। হ্যাঁ, বলছে যে ধরো তোমাকে যদি বললো লক্ষ্মী ঠাকুর তুমি কালকে গিয়ে একটা বড় বারবি কিনে দেবে তোমার মেয়েকে, তাহলে তুমি কিনে দেবে? হ্যাঁ, মেয়ে ছিল বারবির প্রতি মানে এইরকম একটা ওর হুম। আর বারবির ড্রেস এই সেই ওই ন্যাক, তখন থেকেই ওর ফ্যাশনের প্রতি মানে ইয়েটা ছিল। আর আরেকটু যখন বড় হলো একটু কথা বলতে শিখলো, আমরা দুপুরবেলা আমি হয়তো ডিউটি চলে গেছি, বাবা রেস্ট করছে, ওর জনসন বেবি পাউডার, জনসন ক্রিম, জনসনের এই সেই নিয়ে, আর ওর বাবা একটা ছোট্ট ক্যামেরা কিনেছিল, ওই ক্যামেরাটা ওকে দিয়ে দিয়েছিল ডিজিটাল, বলেছিল নে তুই এটা নিয়ে খেলা করবি, ছবি তুলবি ভালো। ও ছোট থেকে বললাম যে সব কিছুতে মানে ওর ছিল। এবার ওই টেবিলের উপরে ক্যামেরা রাখতো, নিচে একটা টুল রাখতো, টুলের উপরে ও দাঁড়াতো, দিয়ে ওই ক্যামেরাতে ও ফটোশ্যুট করতো সেই ছোটবেলা থেকে জনসন ক্রিম নিয়ে। এই দেখো জনসন ক্রিম, এইটা আমার মা মাখায়, এটা মাখলে খুব ভালো হয়, মুখ ভালো থাকে। এইটা পাউডার, আমার মা পাউডার মাখায়। এই জনসন তেল, এইটা আমার মা মাখায়। অ্যাড ওর দিতাম। ছিল অ্যাড করছে ও ছোটবেলায়। হ্যাঁ, মানে বললাম যে ও যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোটা ওর ছোট থেকেই হয়ে এসেছে। হ্যাঁ, ওর কোনো দিনই একাডেমিক দিকে কোনো ঝোঁক ছিল না, যে ইংলিশটা খুবই ভালোবাসে, ইংলিশ বলতে ভালোবাসে, ইংলিশ সাবজেক্টকে খুব ভালোবাসে। তা আমরা চেয়েছিলাম তাহলে ওকে ইংলিশে অনার্স পড়িয়ে ইংলিশের দিকে পাঠাবো, প্রফেসর হবে, মানে এরকম একটু ভেবেছিলাম আর কি। কিন্তু ওর কোনো কোনো ন্যাকই ছিল না। এইচএসে পরীক্ষা দেওয়ার পর তো আমরা মোটামুটি ভয়ে ছিলাম যে ও মনে হয় ফেল করবে, ও যে একটুও পড়াশোনা করে না, ও কী করে পাস করবে। কিন্তু বলতে হয় না, যা হোক, হ্যাঁ আর্টস নিয়েও 85% পেয়ে পাস করেছে। আমরা তো মানে অবাক হয়ে গেলাম। দিয়ে পরে বলছে তুমি, সেই সময় মোবাইল চলে এসছে হাতে, হ্যাঁ, এবার বলছে তুমি কি ভাবো যে তোমরা আমি কি শুধুই মোবাইলে পড়াশোনা করি, আমি মোবাইল নিয়ে খেলা করি, গেম খেলি, এই না, আমি মোবাইলে পড়াশোনা করতাম, সেই জন্যই আমার বই পড়তে ভালো লাগতো না, আমি তাই বইয়ে জন্য পড়তে আমি পারতাম না, তো আমি মোবাইলে পড়তাম। ইউটিউবে ওই চ্যাপ্টার গুলোই পড়তাম। মানে আমি অ্যাকচুয়ালি দেখে অ্যান্ড শুনে বেটার মনে রাখতে পারি দেন পড়া। তো আমি ওই ইউটিউবে ওগুলো দেখতাম, অলরেডি কয়েকটা ভিডিও ছিল, ওই দেখে আমি এইচএস এ পাস করেছি। মানে 85 না 80.5% পেয়েছিলাম হ্যাঁ, আমি, তাও মানে খুব ভালো হ্যাঁ, রেজাল্ট আমার মতন স্টুডেন্টের হ্যাঁ। রেকর্ডিং। তো যাই হোক ওইটাই এই হলো পড়াশোনা। তো গেল, এইচএস পাস করলো, তারপরে তো অনেক হিস্ট্রি তাকে কলেজে ভর্তি করা নিয়ে। কলেজে সে কিছুতেই ভর্তি হবে না, সে অনেক কলেজে সবাই হেসে হেসে যায় ভর্তি হতে, আমার মেয়ে অঝরে কেঁদে যাচ্ছে, আমি গার্লস কলেজে ভর্তি করতে আমাকে গেছি গার্লস কলেজে মেয়েকে। ভর্তি করাইছিল। হ্যাঁ, সে সবাই তাকিয়ে আছে যে মা মেয়েটা কি রে কলেজে ভর্তি হতে হচ্ছে, কেন কাঁদছে। হ্যাঁ, তো ওর হচ্ছে গার্লস কলেজে আমি পড়বো না, কারণ গার্লস কলেজে ড্রেস আছে, আর কারণ ওই যে ছোটবেলায় বাবা ফ্যাশন, রাগাতো যে দেখ তোকে ভর্তি করে দেবো গার্লস কলেজে। আর এই যে ফ্যাশন, মানে গার্লস কলেজে গেলে তো ফ্যাশন করতে পারবে না, ড্রেস পরে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমি কেন কলেজে পড়বো, তাহলে আমি এই কলেজে পড়বো, কিন্তু আমি গার্লস কলেজে পড়বো না। আর বাবা হচ্ছে গার্লস কলেজে ভর্তি করবে মেয়েকে। হ্যাঁ, আসলে এক বছর এই আমার নিয়ে হেলথ ইস্যু হয়ে গেছিল, যার জন্য হ্যাঁ, বাইরে আমি যেতে পারিনি। যেতে পারবে না, মানে হ্যাঁ। অসুস্থ হয়ে পড়েছিল। তো হলো মেয়ের গল্প, ছেলের গল্প, ছেলে মেয়ে। তবে আমি ওই যে প্রেশারাইজ করিনি, আমরা দুজনেই, ছেলে যা হতে চেয়েছে, ছেলে যেদিকে যেতে চেয়েছে ছেলেকে সেদিকে পাঠিয়েছি, মেয়ে যা হতে চেয়েছে মেয়েকেও সেইভাবেই তৈরি করেছি। তা যা হোক, আজকে ওরা নিজের নিজের জায়গায় সাফল্য নিয়ে এসেছে, আমরাও হ্যাপি যে যা হোক আমরা মানুষ করতে পেরেছি, একদম। চাকরি করেও আর কি। একদম। তো হ্যাঁ। আমি তোমাকে এই লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে এটা শেষ করব। সেটা হচ্ছে আজকে ওমেন্স ডে, তো তুমি অ্যাজ আ ওমেন বাকি যারা আমাদের দর্শকে যে মেয়েরা দেখছে তাদেরকে কি বলবে, যেটা আমি তোমার উপর পুরো ক্যামেরাটা ফোকাস করব, তারপর তুমি বল। সব কিছু ছেড়েও, সব কিছু করেও আনন্দের সঙ্গে সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে। যদি তুমি এটা করতে পারো তবেই সব জীবনে সাকসেস করবে, বা তুমি জীবনকে ভোগ করতে পারবে। কারণ হচ্ছে যে আমি এটা পেলাম না, এটা পেতে পারতাম, এটা করলাম না, এটা করতে হতো, এই সব ভাবলে চলবে না। যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই আমাকে আনন্দে থাকতে হবে।
এটাই হচ্ছে তোমাদের কাছে আমার মেসেজ দেওয়ার। আর এইটা আজকালকার দিনে বিশেষ করে তোমাদের নিজের পায়ে দাঁড়াতেই হবে, এই চেষ্টাটা করতেই হবে। যতই হাজব্যান্ড যত বড় চাকরিই করুক না কেন, নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য প্রত্যেককে স্বনির্ভর হতে হবে, সে যেদিক দিয়েই হোক না কেন। এইটুকুই আমার বার্তা দেয়ার তোমার কাছে আজকে উমেন্স ডেতে। আচ্ছা, তো শুনলাম মায়ের হোল জার্নি, মায়ের সব গল্প, আর আমি জানি যে অনেক কিছু তোমরাও শিখতে পারবে এটা দিয়ে। আমি তো অনেক কিছু প্রথমবার শুনলাম, তো ভালো লাগলো মা, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে হ্যাপি উইমেন্স ডে। আর তোমরা যদি এরকম পডকাস্ট স্টাইলের ভিডিও আরও চাও, ডেফিনেটলি কমেন্টসে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। বাই বাই। বাই বাই।